আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 8 ফেব্রুয়ারি 2024-এ আসা বাংলা ভাষার প্রশ্নপত্রটি সমাধান করার চেষ্টা করব। এর আগে 7 ফেব্রুয়ারি 2024-এ আসা বাংলা ভাষার প্রশ্নপত্রটি আমরা সমাধান করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি তারা আমাদের এই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্নটি হলো, একজন ভাষা শিক্ষক শিক্ষার্থীদেরকে তাদের পঠনশৈলী এবং প্রাথমিকতা সম্পর্কে আরো অধিক কিছু জানার জন্য তাদের ক্রমান্বয়ে কিছু প্রশ্ন দিলেন। এখানে শিক্ষকের ভূমিকা হলো, অর্থাৎ একজন শিক্ষক তার শিক্ষার্থীদের পঠনশৈলী সম্পর্কে জানতে চান এবং প্রাথমিকতা সম্পর্কেও আরো কিছু জানতে চান। এই জিনিস সম্পর্কে জানার জন্য তিনি ক্রমান্বয়ে কিছু প্রশ্ন দিলেন। এখানে শিক্ষকের ভূমিকা কি? এখন প্রথমে বুঝতে হবে যে পঠনশৈলী মানে কি, অর্থাৎ একটি শিশু ভালো করে পাঠ করতে পারে কিনা, সাবলীলভাবে সে পাঠ করতে পারে কিনা, সে যখন পাঠ করে তখন বুঝে পড়তে পারে কিনা, বা সে স্ক্যানিং করতে পারে কিনা, স্কিমিং করতে পারে কিনা। এবং প্রাথমিকতা বলতে সে তার যখন পাঠ করে তখন তার উচ্চারণ ঠিক আছে কিনা, তার সাউন্ড গুলা ঠিক আছে কিনা, সে বর্ণগুলা ভালো করে চিনতে পারে কিনা, সেই বিষয় সম্পর্কে আরো অধিক জানার জন্য শিক্ষক আরো কিছু প্রশ্ন করলেন। ধীরে ধীরে একের পর এক প্রশ্ন করতেছেন। তো এখানে শিক্ষকের ভূমিকা কি? অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি এই প্রশ্নটি, তাহলে এইভাবে বলতে পারি যে একজন শিক্ষক তার শিক্ষার্থীদের পঠন শৈলী অর্থাৎ পাঠ করার যে সিস্টেম রয়েছে, যে পদ্ধতি রয়েছে, অর্থাৎ স্ক্যানিং পাঠ রয়েছে, স্কিমিং পাঠ রয়েছে, সাবলীলভাবে পাঠ রয়েছে, বুঝে পড়া রয়েছে, এইগুলো সম্পর্কে জানতে চান, বা তার বানান ঠিক আছে কিনা, বর্ণের উচ্চারণ ঠিক আছে কিনা, এই বিষয়ে তিনি আরো জানতে চান। তো এখানে এই জিনিস জানার জন্য তিনি ক্রমান্বয়ে কিছু প্রশ্ন করলেন। তো এখানে শিক্ষকের ভূমিকা কি, আসলে শিক্ষকের রোল কি, শিক্ষক এখানে কি হিসাবে আছেন, সেই জিনিস আমাদের এখানে প্রশ্ন করেছে। তো দেখো, প্রথম অপশন হলো গবেষণালব্ধ তথ্য প্রদানকারী, প্রোভাইডার অফ এক্সপার্ট ইনফরমেশন। এখানে যেহেতু শিক্ষক তাদের পঠনশৈলী সম্পর্কে চেক করতেছেন, যাচাই করতেছেন, সুতরাং এখানে তিনি যদি যে তথ্য প্রদানকারী যদি হয়ে যান, তাহলে সেই অপশনটি তো হবেই না, কারণ তিনি সেখানে তথ্য প্রদান করবেন যে শিক্ষার্থীদেরকে পাঠ করার জন্য বললেন এবং তাদের ভুল হোক বা শুদ্ধ হোক সেই জিনিস জানার পর তিনি কিছু তথ্য দিয়ে দিলেন। সেটা তো করার জন্য তিনি এখানে আসেননি, সুতরাং এই অপশনটি আমরা কেটে দিতে পারি। দ্বিতীয় অপশন হলো ডায়াগনস্টিশিয়ান। এই অপশনটি এখানে শুদ্ধ হবে। কারণ কি, আমরা জানি যে একটি শিক্ষার্থীর কোথায় ভুল আছে, কোথায় তার সমস্যা আছে, বা ইংরেজিতে আমরা বলি যে লার্নিং গ্যাপ কোথায় আছে, সেই জিনিস জানার জন্য প্রথমে আমরা একটা টেস্ট নিয়ে থাকি, যে শিক্ষার্থীর পাঠে অসুবিধা আছে কিনা, বা যোগাযোগ করার ক্ষেত্রে অসুবিধা আছে কিনা, বা কোন সাবজেক্টের কোন জায়গায় অসুবিধা আছে, সেই জিনিস জানার জন্য আমরা একটা টেস্ট নিয়ে থাকি, বা শিক্ষকেরা একটি টেস্ট নিয়ে থাকে। সেই টেস্টের নাম হলো ডায়াগনস্টিক টেস্ট। এই টেস্টের ফলে শিক্ষক বুঝতে পারেন যে শিক্ষার্থীর কোন জায়গায় আসলে অসুবিধা আছে। তখন সেই জিনিসটি তিনি নোট করে রাখেন এবং পরবর্তীকালে শিক্ষার্থীর নিড অনুযায়ী, শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী, সেই অনুসারে শিক্ষার্থীর অনুসারে তাদেরকে সংশোধন করার জন্য শিক্ষা দিয়ে থাকেন। ঠিক আছে? তো এই জিনিস তিনি এখানে চেক করতে চাইছেন, অর্থাৎ শিক্ষার্থীর কোন জায়গায় সমস্যা আছে সেই জিনিস জানার জন্য তিনি বারবার প্রশ্ন করতেছেন। সুতরাং তিনি এখানে ডায়াগনস্টিশিয়ানের ভূমিকা পালন করছেন। ঠিক আছে? তো এই অপশনটি এখানে শুদ্ধ হবে, ম্যানেজার হবে না, প্ল্যানারও হবে না। ঠিক আছে? প্ল্যানার ঠিক আছে, কিন্তু তার থেকেও আমাদের ভালো অপশন আছে ডায়াগনস্টিশিয়ান, কারণ আমরা আমাদের এই যে সিটেট এর সিলেবাসের মধ্যেই আছে রিমিডিয়াল টিচিং। তো এই রিমিডিয়াল টিচিং এর ভিতরেই আমরা পেয়ে থাকি যে ডায়াগনস্টিক টেস্ট প্রথমে করেন শিক্ষক, তারপরে যখন রোগ ধরা পড়ে, যখন তিনি টেস্ট করার মাধ্যমে কিছু সমস্যা পেয়ে থাকেন, তো সেই সমস্যা অনুযায়ী, সেই শিক্ষার্থীর নিড অনুযায়ী তিনি সমাধানের জন্য কিছু চেষ্টা চালিয়ে যান। তো সেটা হলো রিমিডিয়াল টিচিং। তো সেজন্য আমরা বলতে পারি এখানে শিক্ষকের রোল হলো ডায়াগনস্টিশিয়ান। ঠিক আছে? তারপরের প্রশ্নটি হলো, বিবৃতি, শ্রেণীতে শিক্ষণমূলক অভিজ্ঞতা শিশুদের জীবন এবং তাদের পারপার্শ্বিকতার সঙ্গে গভীরভাবে যুক্ত। আচ্ছা, যারা এই ধরনের প্রশ্ন পাওনি তাদেরকে আমি বলে দিচ্ছি যে বিভিন্ন সময় এইভাবে প্রশ্ন করা থাকে যে যে কোনো একটি টপিক সম্পর্কে বা যে কোনো একটি থিওরি সম্পর্কে একটি লাইন বলে দেয়, অর্থাৎ থিওরিটির সংজ্ঞাও বলে দিতে পারে, এবং পরবর্তীতে আরেকটি লাইন বলে দেয়, এবং প্রথম লাইনকে সে বলে যে এজারশন, বিবৃতি, এবং দ্বিতীয় লাইনকে বলে রিজন, কারণ। এবং তারপরে প্রশ্ন করে যে প্রথম লাইনটি কি সঠিক ছিল, দ্বিতীয় লাইনটি কি সঠিক ছিল, বা দুটি ভুল ছিল, দুটি সত্য ছিল, বা প্রশ্ন করে যে প্রথম লাইনের ব্যাখ্যা কি, দ্বিতীয় লাইন, এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। তো আমরা যখন এই লাইনটি যখন পড়বো তখন আমরা নিজেরাই বলতে পারবো যে এটা সঠিক কিনা ভুল, কারণ আমরা বিভিন্ন ধরনের টপিক সম্পর্কে আমরা জানি, বিভিন্ন থিওরি সম্পর্কে আমরা জানি। সুতরাং এই লাইনটা যখন আমরা দেখবো তখন আমরা অটোমেটিক বুঝতে পারবো, কারণ সংজ্ঞা বলে দেওয়া হয়, বিশেষ করে এখানে সংজ্ঞাই বলে দেওয়া হয়, বিভিন্ন জিনিসের বিভিন্ন তত্ত্বের সংজ্ঞা বলে দেওয়া হয়, এই জিনিসটাই। তো এখানে দেখলেই বুঝতে পারবে। তো দেখো, শ্রেণীতে শিক্ষণমূলক অভিজ্ঞতা শিশুদের জীবন এবং তাদের পারপার্শ্বিকতার সঙ্গে গভীরভাবে যুক্ত। আচ্ছা, এই লাইনটি সঠিক কিনা প্রথমে আমরা যাচাই করব, এবং এটি সমাধান কিভাবে করতে হয় সেটি আমি বলে দিচ্ছি, দাঁড়াও। তো শ্রেণীতে শিক্ষণমূলক অভিজ্ঞতা,
আমরা যে কোনো জিনিস যখন আমরা শিখি তখন এটি আমাদের জন্য অভিজ্ঞতাই হয়ে থাকে, সুতরাং শেখনমূলক অভিজ্ঞতা বলার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু অভিজ্ঞতা যদি বলি তাহলে সেটাই যথেষ্ট। অর্থাৎ ক্লাসরুমের যে অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ যেমন মনে করো একটি শিশু ক্লাসে তার শিক্ষক জানিয়ে দিলেন যে এই গাছটি হলো এই রোগের ঔষধ, এবং এই গাছটিকে এইভাবে ব্যবহার করতে হয়, এই রোগ সরাতে হলে এই গাছের পাতাগুলা বা এই গাছের এই অংশগুলা ব্যবহার করতে হয়। বা বিভিন্ন সময় আমরা জল সংরক্ষণ সম্পর্কে ক্লাসে আলোচনা করে থাকি, তো সেইগুলো হলো শ্রেণীকক্ষের অভিজ্ঞতা, অর্থাৎ শ্রেণীতে শিক্ষণমূলক অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাগুলা কি তার তার পারপার্শ্বিকতার সঙ্গে, অর্থাৎ তার বাস্তব জীবনের সাথে লিঙ্ক, সেই কথাই বলা হয়েছে যে গভীরভাবে যুক্ত। আসলেই সত্যি, কারণ ক্লাসে যদি সে শিখে জল কিভাবে সংরক্ষণ করতে হয়, তো সেগুলা সে পড়ে গেল, সে শুনে গেল, টিচার আলোচনা করলেন, সে শুনলো, জানলো, বুঝলো, এবং বাড়িতে যাওয়ার পর সে সেই প্র্যাকটিসটা করলো। এই যে বলা হয়েছে এখানে যে শিক্ষণমূলক অভিজ্ঞতা তার বাস্তব জীবনের সাথে গভীরভাবে সংযুক্ত, আসলেই ঠিক। কারণ বিভিন্ন জিনিস আমরা যখন, বিশেষ করে সমাজবিদ্যা যখন পড়ি, তখন যেগুলো পাঠ থাকে প্রাথমিক লেভেলের শ্রেণীগুলিতে, সেই পাঠগুলো আসলে বাস্তব জীবনের সাথে একেবারে লিঙ্ক। এবং এনসিএফ আমাদেরকে বলে যে শিশুদেরকে এইভাবে শিক্ষা দেওয়া উচিত, বিশেষ করে ইবিএস, যেখানে শিশুরা তাদের বাস্তব জীবনের সাথে লিঙ্ক যাতে করতে পারে, অর্থাৎ ক্লাসে এমনভাবে শিক্ষা দিবে যাতে সেই শিক্ষাগুলো তার বাস্তব জীবনে কাজে লাগে। যেমন আমি বললাম না যে জল সংরক্ষণ সম্পর্কে আলোচনা, তো কিভাবে সংরক্ষণ করতে হয়, জলের প্রয়োজনীয়তা কি, বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম। শিশু শুনলো এবং শিশু সেই সম্পর্কে অবগত হলো, সে সচেতন হলো, এবং তার বাড়িতে যাওয়ার পর সে যখন স্কুলের বাইরে চলে যাবে, তার পারপার্শ্বিকতার জীবনে সে চলে যাবে, তখন সেই জিনিসগুলো সে অ্যাপ্লাই করবে। তো সেই জিনিস বলা হয়েছে যে শ্রেণীতে শেখনমূলক অভিজ্ঞতা যেগুলো রয়েছে, শেখার মতো যে অভিজ্ঞতা রয়েছে, আসলে অভিজ্ঞতা বলতে সবগুলোই তো শেখনমূলক অভিজ্ঞতা, কারণ অভিজ্ঞতা যে কোনো জিনিসের অভিজ্ঞতা যদি থাকে তাহলে সেটা তো শেখনমূলক অভিজ্ঞতা হবেই। তো এখানে শেখনমূলক বলতে হবে না, শুধু শ্রেণীতে অভিজ্ঞতা, শ্রেণীর অভিজ্ঞতা বললেই হবে। তো শ্রেণীর অভিজ্ঞতা শিশুদের জীবন এবং তাদের পারপার্শ্বিকতার সঙ্গে গভীরভাবে যুক্ত, একেবারে সত্যি কথা। তাদের বাস্তব জীবনের সাথে এবং তার পারপার্শ্বিকতার সাথে, অর্থাৎ তার এই গ্রামে বা চলাফেরার ক্ষেত্রে বা বাজারে হাটে যে কোনো জায়গায় হোক, বিভিন্ন জায়গা তার সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ তার ক্লাসের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা তার বাইরের জীবনের সাথে একেবারে লিঙ্কড, একেবারে সংযুক্ত, কথাটি সঠিক। তো এইগুলা সমাধান করার জন্য প্রথমে আমরা কি করবো জানো? প্রথমে আমরা এই লাইনটি পড়বো এবং এটি যদি সঠিক হয় তাহলে তার কিনারে আমরা এইভাবে শুদ্ধ চিহ্ন দিয়ে আসবো, তখন আমাদের সমাধান করতে সহজ হবে। তারপরের লাইনটি হলো রিজন, শিক্ষণমূলক অভিজ্ঞতার পরিকল্পনা শিশুদের পূর্ব উপলব্ধিকে ভিত্তি করেই গঠন করা হয়েছে। এই লাইনটিও সঠিক। কিভাবে আমি বলে দিচ্ছি, যেমন মনে করো জল সংরক্ষণ সম্পর্কে তুমি ক্লাসে আলোচনা করতে চাইছো, তো শিশুদেরকে জিজ্ঞাসা করতে পারো যে আমরা জানি যে কোনো পাঠ আলোচনা করার আগে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের সাথে আমাদের লিঙ্ক করতে হয়, সেটা আমরা জানি। তো মনে করো জল সংরক্ষণ সম্পর্কে তুমি আলোচনা করতে চাইছো, তো সেই শিশুদেরকে জিজ্ঞাসা করতে পারো যে তোমাদের বাড়িতে কিভাবে জল সংরক্ষণ করো, বা জলের প্রয়োজনীয়তা আছে কিনা, বা তোমাদের আশেপাশের লোকেরা কিভাবে জল সংরক্ষণ করে, এবং জলের প্রয়োজনীয়তা কি, কিভাবে আমরা ব্যবহার করি জলকে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারো। তো যখন প্রশ্ন করবে তো শিক্ষার্থীরা রিপ্লাই করবে, অর্থাৎ পূর্ব জ্ঞানের সাথে তুমি লিঙ্ক করে দিবে। তো এই কথাই বলা হয়েছে যে পূর্ব জ্ঞানের সাথে লিঙ্ক করেই, অর্থাৎ পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করেই শিক্ষণমূলক দক্ষতা গঠন করা হয়। অর্থাৎ পূর্ব জ্ঞান, প্রথমে আমরা পূর্ব জ্ঞান যাচাই করব এবং শিশুদের পূর্ব জ্ঞানের সাথে লিঙ্ক করব, এবং তারপরে নতুন একটি জ্ঞান আমরা দেব। শিক্ষকই বলা হয়েছে যে শিক্ষণমূলক অভিজ্ঞতার পরিকল্পনা শিশুদের পূর্ব উপলব্ধিকেই, শিক্ষণমূলক যে অভিজ্ঞতা রয়েছে, শেখার যে অভিজ্ঞতা রয়েছে, নতুন যে তুমি শেখাতে চাইছো যে জল কিভাবে সংরক্ষণ করতে হয়, সেই জিনিস তুমি শেখাতে চাইছো, নতুন মেথড গুলা শেখাতে চাইছো, নতুন টেকনিক গুলা শেখাতে চাইছো, তখন কি করবে? পূর্ব উপলব্ধিকেই ভিত্তি করেই তোমাকে শেখাতে হবে। সেই কথাই বলা হয়েছে যে পূর্ব উপলব্ধিকে ভিত্তি করেই গঠন করা হয়েছে। ঠিক আছে, তার মানে এই লাইনটিও সঠিক। তো এখানে ব্যক্তি আমরা টিক দিয়ে দিতে পারি। ঠিক আছে, তারপরে নিচে প্রদত্ত বিকল্পগুলি থেকে সর্বাধিক উপযুক্ত উত্তরটি নির্বাচিত করো। তো প্রথম অপশনটি দিয়েছে ক টিক এবং খ ভুল। আমরা দেখেছি এই যে একটু আগে বললাম যে যখন আমরা লাইনটি পড়বো তার সাথে সাথেই আমরা একটি টিক চিহ্ন দিয়ে আসবো। কেন বললাম? এই জন্যই বললাম যে ক ভুল যেহেতু বলেছে, আমরা জানি ক শুদ্ধ, সুতরাং এই অপশনটি আমরা ছেড়ে তৃতীয় অপশনে চলে যাব। তারপরে ক এবং খ দুটোই ঠিক, এবং খ হলো ক এর সঠিক ব্যাখ্যা। এই অপশনটি আমাদের এখানে শুদ্ধ হবে। কেন শুদ্ধ হবে আমি বলে দিচ্ছি, দাঁড়াও। ক এবং খ দুটোই ঠিক, এবং ক এর সঠিক ব্যাখ্যা নয়, এই অপশনটি ভুল হবে। তো এটি কেন সঠিক হলো সেই জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ক এবং খ দুটোই ঠিক, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোই ঠিক, এবং পরবর্তীতে বলেছে যে হ হলো ক এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এটি হলো এই লাইনটির ব্যাখ্যা। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝবো কিভাবে? তো সাধারণত যখন এক্সাম হলে প্রশ্ন পড়বে তখন একসাথে এই লাইনগুলো একসাথে পড়ার চেষ্টা করবে, তখন দেখবে যদি লিঙ্ক থাকে তাহলে লিঙ্ক, আর যদি লিঙ্ক না থাকে তাহলে লিঙ্ক নয়। যেমন মনে করো শ্রেণীতে শিক্ষণমূলক অভিজ্ঞতা শিশুদের জীবন এবং তাদের পারপার্শ্বিকতার সঙ্গে গভীরভাবে যুক্ত, শিক্ষণমূলক অভিজ্ঞতার পরিকল্পনা শিশুদের পূর্ব উপলব্ধিকেই ভিত্তি করেই গঠন করা হয়েছে। এই দুটি লাইন পড়ে মনে হচ্ছে যে প্রথম লাইনের পরে যদি দাড়ি দিয়ে তারপরের লাইন এইগুলো না লিখে ডিরেক্ট আমরা লিখে যেতাম,
পাঠের মধ্যে, তাহলে একেবারে লিঙ্কড হয়ে যেত। সেই কথাই বলা হয়েছে যে প্রথম লাইনের সাথে যেহেতু দ্বিতীয় লাইনের মিল রয়েছে, সুতরাং আমরা অটোমেটিক বলতে পারি যে প্রথম লাইনের ব্যাখ্যাই হলো দ্বিতীয় লাইন। তো এখানে যে বলা হয়েছে যে ক এবং খ দুটোই ঠিক এবং খ ক এর সঠিক ব্যাখ্যা নয়, এই অপশনটি কখন শুদ্ধ হবে? যেমন মনে করো এখানে বললো প্রথম লাইন যেভাবে আছে ওভাবে বলে দিল, এবং দ্বিতীয় লাইন বললো যে লার্নিং এবং মোটিভেশন একে অন্যের সাথে গভীরভাবে যুক্ত। তো এই লাইনটিও সঠিক, এই লাইনটিও সঠিক, কিন্তু এই যে এই লাইন হলো এই লাইনের ব্যাখ্যা নয়, এই জন্য তখন এই অপশনটি শুদ্ধ হবে। অর্থাৎ দুটি লাইন সঠিক হতে পারে, দ্বিতীয় লাইন প্রথম লাইনের ব্যাখ্যা নাও হতে পারে, তখন সেক্ষেত্রে আমরা সেই অপশনটি শুদ্ধ বলে দেবো। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের সম্পর্ক রয়েছে এবং দুটি লাইন সঠিক, সুতরাং আমরা এই অপশনটিকে শুদ্ধ বলে দেবো। আশা করি এই এই ধরনের প্রশ্নগুলো আসলে নিশ্চয়ই তোমরা সমাধান করতে পারবে। ঠিক আছে, তারপরের প্রশ্নটি দেখো, নিচের কোন একটি ভাষা শেখনের ক্ষেত্রে সত্য নয়? আচ্ছা, এখানে নয় বলেছে। তো প্রথম অপশনটি হলো ভাষা শেখন হলো অর্থ গঠন, এই অপশনটি শুদ্ধ, এবং যদি আমাদের এখানে শুদ্ধ হয় তাহলে সেই অপশনটি হবে না, কারণটি হলো প্রশ্নতে বলা হয়েছে নয়। তো ভাষা শিখন মানে অর্থ গঠন, আমরা জানি যে আমরা ভাষা এজন্যই শিখি যে আমাদের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করব এবং অর্থযুক্ত ভাবে প্রকাশ করব। এমন নয় যে আমরা এলোমেলো ভাবে কিছু সেন্টেন্স বলে দিলাম বা কিছু শব্দ বলে দিলাম, অন্যজন বুঝতেই পারলো না, এগুলাকে আমরা ভাষা বলতেই পারি না। তার মানে হলো ভাষা শেখার আমাদের উদ্দেশ্যই হলো যে অর্থ গঠন, আমরা মিনিংফুলি ভাবে শিখতে হবে, যাতে আমি কোনো কিছু বললে অপরজন বুঝতে পারে এবং বুঝে সে যেন রিপ্লাই দিতে পারে। ঠিক আছে, তো এই জন্য বলা হয় যে ভাষা শিখন হলো অর্থ গঠন, সুতরাং এই অপশনটি এখানে শুদ্ধ। তারপরের অপশন হলো ভাষা শেখনের জন্য ব্যাকরণ শেখন প্রয়োজন। আমরা জানি যে যদি আমরা ভাষা শিখতে যাই, যে কোনো একটি ভাষা শিখতে যাই, সেখানে গ্রামার শেখা আমাদের অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, তো এই অপশনটি এখানে শুদ্ধ হবে। তারপরে সব শিক্ষার্থীরাই সহজে ভাষা শিখতে পারে যদি প্রদত্ত ভাষায় যথেষ্ট ব্যস্ততার উপকরণ রাখা যায়, এই অপশনটি শুদ্ধ। কারণ আমরা জানি যে যে কোনো সাবজেক্টের যে কোনো কনসেপ্ট যদি আমরা শেখাতে যাই শিক্ষার্থীদেরকে, তো সেখানে যদি আমরা টিএলএম ব্যবহার করি তাহলে শিক্ষার্থীরা সহজেই সেই জিনিসটা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। ঠিক আছে, তো আমরা যদি বাসার ক্লাসেও যদি টিএলএম ব্যবহার করি তাহলে শিশুরা সহজে বুঝে নিতে পারবে। তারপরের অপশন হলো ভাষা শেখানোর সময় লাগে, এই অপশনটি এখানে ভুল হবে, কারণ আমরা জানি যে কোনো জিনিস শেখার ক্ষেত্রেই সময় লাগে। যে কোনো জিনিস আমরা যদি শিখতে যাই তাহলে সময় তো লাগবেই, সময় না নিয়ে আমরা কোনো জিনিস তো শিখতেই পারি না। তো সেজন্য সেই অপশনটি এখানে শুদ্ধ হবে। কিন্তু একটি মজার বিষয় হলো সিটেটের অফিসিয়াল আনসার কি মতে এখানে 2 নম্বর অপশনটি শুদ্ধ দেওয়া হয়েছে। কেন জানি না সেই অপশনটি শুদ্ধ দেওয়া হলো, কারণটি হলো আমরা জানি যে পেডাগোজির ক্লাসের একটি চ্যাপ্টার রয়েছে যেটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো যেখানে শিক্ষার্থীরা বা শিশুরা সাধারণ পরিবেশ থেকেই তারা ভাষা শিখতে পারে, অর্থাৎ যেমন মাতৃভাষা। তো মাতৃভাষা শিশুরা কিভাবে শিখে তারা নিজেরাই বুঝতে পারে না, তো সেটা হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্জন। এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো সেটি যেখানে তার প্র্যাকটিস লাগে এবং সচেতনভাবে শিখে, যেমন ক্লাসের মাধ্যমে, স্কুলে যাওয়ার পর বা কোনো হেল্পারের মাধ্যমে বা কোনো শিক্ষকের মাধ্যমে যে ভাষাটি শিখে, এবং সেই ভাষাটি শেখার ক্ষেত্রে সে গ্রামার ব্যবহার করে, সে গ্রামারের মাধ্যমে সেই ভাষাটি শিখে থাকে। তো এখানে বলা হয়েছে যে ভাষা শেখনের জন্য, ভাষা শেখন মানে কি ভাষা লার্নিং, তো লার্নিং এর ক্ষেত্রে ব্যাকরণ শেখন প্রয়োজন, এটা তো সঠিক ছিল, কিন্তু এখানে কেন শুদ্ধ দেওয়া হলো আমি বুঝতেই পারিনি। এখানে যদি বলা হতো যে ভাষা অর্জনের জন্য ব্যাকরণ শেখন প্রয়োজন, তখন আমরা বলতাম না, ভাষা অর্জন তো আমরা সাধারণ পরিবেশ থেকে শিশুরা ভাষা অর্জন করে ফেলে, তাদের কোনো গ্রামারের প্রয়োজন হয় না, বড়দের কথা শুনে, আত্মীয়দের কথা শুনে তারা অটোমেটিক্যালি ভাষা শেখে নেয়। তো সেখানে আমরা শুদ্ধ বলতাম, এই অপশনটি শুদ্ধ বলতাম। কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে যে শিখনের জন্য ব্যাকরণ প্রয়োজন, এটা তো সঠিক, কিন্তু এই অপশনটি কেন নয়তে শুদ্ধ দেওয়া হলো আমি জানি না। এবং এই অপশনটি আমি কেন মানতে পারছি না, কারণটি হলো যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে আমাদের সময় লাগে, রাইটিং হোক, পড়া হোক, খেলাধুলা হোক, যে কোনো জিনিস আমাদের শেখার ক্ষেত্রে সময় তো লাগবেই। এবং এখানে সিটেটের আনসারে এসে গেছে এই অপশনটি, এবং এই অপশনটি তারা শুদ্ধ মনে করে নিয়েছে এবং এই অপশনটি বল দিচ্ছে। তো এই অপশনটি কিভাবে শুদ্ধ হবে? এটি একটি গ্রাম্য ভাষা হয়ে যাবে, কারণ আমরা সাধারণ গ্রাম্য ভাষায় বলতে পারি যে যে কোনো জিনিস শিখতে সময় লাগে। তো এটা একটু গ্রাম্য ভাষা, এটা তো কোনো প্রফেশনাল ল্যাঙ্গুয়েজই না। তো এই অপশনটি শুদ্ধ দেওয়ার কথা ছিল, কিন্তু উল্টা এই অপশনটি শুদ্ধ দেওয়া হয়ে গেছে। তো ঠিক আছে, তো এই অপশনের মধ্যে তোমরা নিজেরাই সিলেক্ট করে নিবে যে কোন অপশনটি সঠিক। ঠিক আছে, তারপরে ভাষা সাংস্কৃতিক চেতনা ও প্রকাশের একটি জটিল দৃষ্টিভঙ্গি গঠন করে, যেটিকে শিশুর বিকাশের গুরুত্বপূর্ণ দক্ষতাগুলির মধ্যে মান্য করা হয়। তো এই লাইনটি সঠিক হবে, কারণটি হলো দেখো, ভাষা সাংস্কৃতিক চেতনা প্রকাশের একটি জটিল দৃষ্টিভঙ্গি গঠন করে। কারণ আমরা জানি যে একটি শিশু যদি ভাষা জানে, যে কোনো ভাষা জানে, তার মাতৃভাষাই হোক, তাহলে তার নিজেকে সে এক্সপ্রেস করতে পারে, এবং সাংস্কৃতিক বিভিন্ন জিনিস রীতিনীতি রয়েছে সেগুলোও যদি সে জানে, সেগুলোও যদি শিখতে পারে, তাহলে সে একটি জটিল দৃষ্টিভঙ্গি সে নিজে নিয়ে প্রকাশ করতে পারে। অর্থাৎ আমরা জানি যে সামাজিকরণ যেটা রয়েছে, সোশিয়ালাইজেশন, সেটি হলো একটি কমপ্লেক্স প্রসেস। এই কথাই বলা হয়েছে যে একটি জটিল দৃষ্টিভঙ্গি গঠন করে এই ভাষা এবং সংস্কৃতির মাধ্যমে, যেটি শিশুর বিকাশের গুরুত্বপূর্ণ দক্ষতাগুলির মধ্যে মান্য করা হয়।
অবশ্যই এই এই কথা সঠিক, যেটি শিশুদের বিকাশের গুরুত্বপূর্ণ। এই সাংস্কৃতিক চেতনা বা তার ভাষার যদি বিকাশ হয়, তাহলে এগুলি একটি আহ শিশুর বিকাশের গুরুত্বপূর্ণ দক্ষতা আমরা মেনে নিতে পারি এই দক্ষতা হিসাবে। ঠিক আছে, সুতরাং এই অপশনটি এখানে, এই লাইনটি এখানে শুদ্ধ হবে। তারপরে সাংস্কৃতিক চেতনা ও প্রকাশের দক্ষতাগুলি শিশুদের পরিচয়গত অনুভূতি এবং ব্যক্তিগত সত্য, এমনকি অন্যান্য সংস্কৃতি এবং পরিচয় সংক্রান্ত প্রশংসা প্রদান করে। এটিও সঠিক। কিভাবে? কারণ সাংস্কৃতিক চেতনা যেটা রয়েছে আমাদের কালচারে যেগুলা কার্যকলাপ রয়েছে বা আমাদের সমাজে যেগুলা কার্যকলাপ রয়েছে, সেইগুলা থেকে আমরা বিভিন্ন জিনিস শিখি এবং আমরা নিজেরা নিজেকে বুঝতে পারি। যেমন মনে করো এখানে বলা হয়েছে যে ব্যক্তিগত সত্য বা অনুভূতি আমরা বুঝতে পারি। যেমন মনে করো একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন বুঝতে পারে যে আমি নিজে বা আমি বা আমরা, এইভাবে বুঝে। কিন্তু একটু বড় হওয়ার পর সে বুঝতে পারে যে আমরা বলতে আমি একটি মেয়ে বা আমি একটি ছেলে, সেই জিনিস নিজেকে বুঝতে পারে, অর্থাৎ ব্যক্তিগত সত্য সে বুঝতে পারে। এবং ব্যক্তিগত যে পারিবারিক যে একটি সাংস্কৃতিক রীতিনীতি রয়েছে সেই জিনিস সম্পর্কে সে ধীরে ধীরে বুঝতে পারে। এবং এমনকি অন্যান্য সংস্কৃতি ও পরিচয় সংক্রান্ত প্রশংসা প্রদান করে। এবং অন্যান্য মানুষের যে সংস্কৃতি রয়েছে, যেমন মনে করো সে বাঙালি, তো তার আলাদা সংস্কৃতি রয়েছে। সে অন্য সংস্কৃতির লোক, তো তার আলাদা সংস্কৃতি রয়েছে, তো সেগুলোও সে বুঝতে সক্ষম হয়। ঠিক আছে, তো সেই কথাই বলা হয়েছে যে সাংস্কৃতিক চেতনা এবং প্রকাশের দক্ষতাগুলি শিশুদেরকে পরিচয়গত অনুভূতি, ব্যক্তিগত সত্য, এমনকি অন্যান্য সংস্কৃতি ও পরিচয় সংক্রান্ত প্রশংসা প্রদান করে। তো সেই লাইনটিও সঠিক। এখন দেখি আমাদের অপশনে কি বলা হয়েছে। ক টিক এবং খ বুল, আমরা জানি যে দুটি টিক, সুতরাং এই অপশনটি আমরা রিজেক্ট করতে হবে। ক বুল এবং খ টিক, আমরা জানি দুটি টিক। তারপরে ক এবং খ দুটি সত্য এবং খ হলো ক এর সঠিক ব্যাখ্যা, এই অপশনটি এখানে শুদ্ধ হবে। কারণ আমরা যদি এই লাইনটি, আমি বলেছিলাম যে যে দুটি লাইন দেওয়া হবে, যে দুটি ব্যাখ্যা দেওয়া হবে, সেই দুটি ব্যাখ্যা একই সাথে পড়ার জন্য, তো আমরা যদি এই দুটি লাইন একই সাথে আমরা যদি পড়ে যাই, তাহলে মনে হবে না যে এটি অন্য একটি কথা, এটি অন্য একটি কথা। মনে হবে যে এই কথার সাথে এই কথার একেবারে গভীর সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই কথার পরের কথাই হলো এই লাইন, এইভাবে মনে হবে। তো পরে দেখো, ভাষা সংস্কৃতি চেতনা ও প্রকাশের একটি জটিল দৃষ্টিভঙ্গি গঠন করে, যেটি শিশুদের বিকাশের গুরুত্বপূর্ণ দক্ষতাগুলির মধ্যে মান্য করা হয়। সংস্কৃতি চেতনা প্রকাশের দক্ষতাগুলি শিশুদেরকে পরিচয়গত অনুভূতি, ব্যক্তিগত সত্য, এমনকি অন্যান্য সংস্কৃতি এবং পরিচয় সংক্রান্ত প্রশংসা প্রদান করে। মনে হচ্ছে যে আমি এখানে আলাদা করে পড়িনি, দুটি লাইন মনে হচ্ছে না, একটি লাইন মনে হচ্ছে। সুতরাং আমরা অটোমেটিক বলতে পারি যে এই লাইনটি হলো এই লাইনটির ব্যাখ্যা। সুতরাং আমরা এখানে এই অপশনটি সঠিক বলতে পারি। ঠিক আছে, তারপরে আবার বিবৃতি এসেছে, একটি ছাত্রের পোর্টফোলিও হলো কার্যের অংশগুলির উদ্দেশ্যমূলক সংগ্রহ। এই লাইনটি সঠিক, কারণ আমরা পোর্টফোলিও সম্পর্কে জানলে আমরা বলতে পারবো যে এই লাইনটি সঠিক কিনা। তো পোর্টফোলিও হলো এমন একটি টুল যেখানে শিশুর বিভিন্ন ধরনের ভালো কাজগুলা সংগ্রহ করে রাখা হয়, সেগুলা লিখে রাখা হতে পারে বা ফটো আকারে রাখা হতে পারে। তো সেই জিনিসের কথা বলা হয়েছে যে একটি ছাত্রের পোর্টফোলিও হলো, এই পোর্টফোলিও যে ডাটা রয়েছে সেই ডাটাটি হলো কার্যের, বিভিন্ন ধরনের কার্যের অংশগুলির উদ্দেশ্যমূলক একটি সংগ্রহ। আমরা যে কোনো জিনিস উদ্দেশ্য নিয়েই তো আমরা সংগ্রহ করে থাকি, তো সেটি একটি সঠিক লাইন। তো আমরা বলতে পারি যে এটি শুদ্ধ। তারপরে পোর্টফোলিও ছাত্রদের তাদের নিজস্ব ক্ষমতা এবং দুর্বলতার মূল্যায়নে উৎসাহিত করে, এই লাইনটিও সঠিক। কারণ একটি শিক্ষার্থীর, মনে করো একটি ডাটা কালেকশন করে রাখলে, সেটি পোর্টফোলিও নামে ডাটা কালেকশন করলে, এবং সেই ডাটাটি অন্য আরেকদিন সেই শিক্ষার্থীদেরকে দেখালেন, এবং শিক্ষার্থী যখন নিজের ডাটা নিজেই দেখবে, তো নিজের কাজ সম্পর্কে নিজে অবগত হবে এবং বিভিন্ন তার নেগেটিভ জিনিস বা পজিটিভ জিনিস সম্পর্কে সে নিজে জানবে। তো সেই জিনিস জানার ফলে কি হবে, তার নিজের যে দুর্বলতা রয়েছে বা তার ভালো যেগুলো দিক রয়েছে সেগুলোর সে মূল্যায়ন নিজেই করতে পারবে এবং সে মূল্যায়নে উৎসাহী হবে। অর্থাৎ তার দুর্বল যেগুলো জিনিস রয়েছে সেগুলা থেকে কিভাবে মুক্তি পাবে সেই জিনিসের জন্য সে ট্রাই করবে, সুতরাং সে উৎসাহিত হবে। তো সেজন্য শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে এই পোর্টফোলিও উৎসাহিত করে, সুতরাং এই লাইনটিও আমরা সঠিক বলতে পারি। ঠিক আছে, তো 1 নম্বর অপশন হলো ক টিক এবং খ ভুল, আমরা জানি দুটি টিক। ক ভুল এবং আমরা জানি যে ক ভুল নয়, ক সঠিক, তারপরে আর পড়তেই হবে না। তারপরে ক এবং খ দুটি ঠিক এবং খ হলো ক এর সঠিক ব্যাখ্যা, এই লাইনটি সঠিক হবে। কারণ এখানে দেখতে পাচ্ছ যে একই লাইনে যদি আমরা দুটি লাইন পড়ে থাকি তাহলে মনে হবে যে একটি লাইন আমরা পড়ছি। একটি ছাত্রের পোর্টফোলিও হলো কার্যের অংশগুলির উদ্দেশ্যমূলক সংগ্রহ। পোর্টফোলিও ছাত্রদেরকে তাদের নিজস্ব ক্ষমতা এবং দুর্বলতার মূল্যায়নে উৎসাহিত করে। তো একই লাইন মনে হচ্ছে, সুতরাং আমরা বলতেই পারি যে দ্বিতীয় লাইনটি হলো প্রথম লাইনের ব্যাখ্যা। তার মানে এই অপশনটি এখানে শুদ্ধ হবে। ঠিক আছে, তারপরের প্রশ্নটি হলো, পাঠ্যপুস্তকে লেখকের লেখা গল্প, কবিতা, নাটক এবং অন্যান্য রচনা থাকে। আমাদের এই ধরনের উপাদানগুলি নির্বাচন প্রয়োজন, কারণ এগুলি আমরা জানি যে পাঠ্যপুস্তকে লেখকের লেখা গল্প থাকে, কবিতা থাকে, নাটক থাকে, এগুলো তো আমরা জানি। এবং আমাদের এই ধরনের উপাদানগুলির নির্বাচন প্রয়োজন, এটাও আমরা জানি যে
আমরা একটি বই যখন কিনতে যাই তখন আমরা দেখি যে লেখককে বা এর ভিতরে কি রয়েছে, কন্টেন্ট কি রয়েছে, সেইগুলো তো আমরা দেখি। তো সেইগুলোর কারণ কি সেই কথাই বলা হয়েছে, প্রশ্নতে এইগুলো বলা হয়েছে যে কারণ কি, কারণ এগুলি বিখ্যাত লেখকের দ্বারা লেখা। আচ্ছা, এখানে এই অপশনটি আমরা রেখে দিলাম। এগুলি সহজ ভাষায় লেখা। আমরা জানি যে যখন আমরা বই কিনতে যাই, শুধু আমরা এই জিনিস চাই না যে এই বইটি সহজ ভাষায় লেখা কিনা কঠিন ভাষায় লেখা, সেই জিনিসটা আমরা শুধু চেক করি না। সুতরাং এই অপশনটি আমরা এখানে কেটে দিতে পারি প্রথমেই। ঠিক আছে? তারপরে বাস্তব এবং সহজাত ভাষায় লেখা, এই অপশনটি এখানে শুদ্ধ হবে। কেন শুদ্ধ হবে আমি বলে দিচ্ছি। পাঠ্যপুস্তকে ব্যবহৃত উদ্দেশ্য নিয়ে লেখা। আমরা জানি যে কোনো বই যখনই লেখা হয় কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই তো লেখা হয়। সুতরাং এখানে পাঠ্যপুস্তকে ব্যবহৃত উদ্দেশ্য নিয়ে লেখা, সেই উদ্দেশ্য নিয়ে লেখা আছে কিনা সেই জিনিস আমাদের চেক করার কোনো প্রয়োজন নেই। কারণ যেকোনো বই লেখা হয়, বইয়ের প্রথমে নাম দেওয়া হয়, শিরোনাম দেওয়া হয়, কনটেন্ট দেওয়া হয়, সূচিপত্র দেওয়া হয়। সেখানেই তো আমরা পেয়ে থাকি যে এই বইটির উদ্দেশ্য কি। তো উদ্দেশ্য নিয়েই তো লেখা হয়। সুতরাং এই অপশনটি এখানে বলার কোনো প্রয়োজন ছিল না। বিখ্যাত লেখকের দ্বারা লেখা, আমরা জানি যে এখানে এই অপশন যেহেতু আছে, সুতরাং আমরা এই অপশনটি শুদ্ধ বলতে পারি না। কারণ অন্যান্য পরীক্ষায় দেখা গিয়েছে যে বিখ্যাত লেখকের দ্বারা লেখা এই অপশনটি শুদ্ধ হয়েছে, কিন্তু এখানে যেহেতু এই অপশনটি আমাদের কাছে আছে, সুতরাং এই অপশনটি আমাদেরকে বলতে হবে যে সঠিক। কারণটি হলো বাস্তব, অর্থাৎ আমরা যখন শিশুদের জন্য কোনো একটি বই নির্বাচন করতে চাইব, তখন বাস্তব জীবনের সাথে যাতে লিঙ্ক করতে পারি সেই ধরনের আমরা বই নির্বাচন করব শিশুদের জন্য। এবং সহজাত ভাষায় লেখা, স্বাভাবিক ভাষায় লেখা, অর্থাৎ সহজ ভাষায় হবে। এখানে শুধু বলা হয়েছে এগুলি সহজ ভাষায় লেখা, কিন্তু এখানেও বলা হয়েছে যে সহজাত ভাষায় লেখা, অর্থাৎ সহজ ভাষায় বা স্বাভাবিক ভাষায় লেখা থাকবে বইটি। তো এই অপশনটি এখানে অটোমেটিক চলে এসেছে। এবং সাথে বলা হয়েছে যে বাস্তব, অর্থাৎ তার এমন ধরনের বই থাকতে হবে যে বইতে এমন ভাবে লেখা থাকতে হবে যে বইগুলার পাঠগুলা তার বাস্তব জীবনের সাথে লিঙ্ক, অর্থাৎ বাস্তব জীবনের বিভিন্ন কাহিনী নিয়ে লেখা, বিভিন্ন জিনিস নিয়ে লেখা, সেই ধরনের লেখা থাকতে হবে এবং স্বাভাবিক ভাষায় লেখা থাকতে হবে। তো সেই জিনিসটা আমাদেরকে নির্বাচিত করতে হবে। ঠিক আছে? সুতরাং এই অপশনটি আমাদের এখানে সব থেকে ভালো অপশন। ঠিক আছে? তারপরের প্রশ্নটি হলো, নিচের কোনটি পঠনের সহদক্ষতা নয়? আচ্ছা, পঠন হলো একটি ল্যাঙ্গুয়েজ স্কিল, একটি দক্ষতা, এবং এই পঠনের কিছু সহদক্ষতা রয়েছে। সেই সহদক্ষতা সম্পর্কে আমরা জেনে নিলে এই আনসারটি আমরা সহজে দিতে পারবো। তো দেখো, পঠনের সহদক্ষতা হলো যেমন প্রি রিডিং, হোয়াইল রিডিং এবং পোস্ট রিডিং। প্রি রিডিং হলো এমন এক ধরনের রিডিং যেখানে পঠনের আগে পাঠ করা। যেমন আমরা কোনো একটি পাঠ পড়তে চাইছি, পঠন করতে চাইছি, তার আগে আমরা কি করি, কিছু এই যে পাঠের শিরোনামগুলো আমরা চেক করি এবং পাঠের মধ্যে যেগুলা ছবি রয়েছে সেই ছবিগুলো আমরা পড়ার জন্য চেষ্টা করি, এবং যেগুলা কঠিন শব্দ রয়েছে সেইগুলার অর্থ খুঁজে বের করার আমরা চেষ্টা করি, এবং আমরা এই পাঠ সম্পর্কে অনুমান করার চেষ্টা করি। অর্থাৎ উপর আমরা যখন পড়বো, এই পাঠের পাঠগুলো যখন খুলে খুলে দেখবো, তখন আমরা উপর পড়বো এবং পড়ে আমরা বুঝতে পারবো যে এই পাঠে কি রয়েছে। তো আমরা এখানে অনুমান করতে পারবো, আমরা প্রিডিকশন করতে পারবো। ঠিক আছে? তো এই জিনিসগুলো হলো প্রি রিডিং। তো রিডিং এর আগে যেগুলা করণীয় কাজ সেগুলোকে বলা হয় প্রি রিডিং। আরেকটি আছে হোয়াইল রিডিং, যখন আমরা পঠনকালে, অর্থাৎ পঠনকালীন কার্য, যেমন মনে করো আমরা পাঠ করছি, তো পাঠ করার সাথে সাথে আমরা নোট করছি, বা কঠিন যেগুলা আবার নতুন করে শব্দ আসবে সেই শব্দগুলোর অর্থ খোঁজার জন্য আমরা চেষ্টা করছি, আগের লাইনের সাথে এবং পরের লাইনের সাথে মিল রেখে সেই শব্দগুলোর অর্থ উদ্ধার করার চেষ্টা করছি। তো এইগুলো আমরা করতে পারি। আরেকটি পঠনের সহদক্ষতা হলো পোস্ট রিডিং। পোস্ট রিডিং মানে হলো পঠনের পরে আমরা যে কার্যকলাপ করে থাকি। যেমন মনে করো আমরা পাঠ করার পর সেই পাঠটির সারাংশ বানিয়ে থাকি, বা সেই পাঠটি সম্পর্কে আমরা শিশুদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকি। তো সেইগুলার কথা বলা হয়েছে যে পোস্ট রিডিং। তো এখানে আমরা অপশন পড়লেই বুঝতে পারবো। এখন বিশেষ প্রয়োজনীয় তথ্যগুলি খুঁজে নেওয়ার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে পঠন। আমরা জানি যে বিশেষ তথ্য খোঁজার জন্য আমরা পাঠ করার আগে আমরা পাঠ করে থাকি, অর্থাৎ বিশেষ তথ্য খুঁজে বের করার জন্য আমরা পাঠ করে থাকি। তো সেটা হলো প্রি রিডিং, তার মানে এটি হলো সহদক্ষতা। এখন এখানে বলা হয়েছে নয় কোনটি, সেটি আমাদেরকে বের করতে হবে। তারপরে প্রতিটি শব্দের বানান অবগত করা, তালিকা শনাক্ত করা, মূল শব্দগুলি খুঁজে নেওয়া। আমরা জানি যে একটি পাঠের যেগুলো কঠিন শব্দ রয়েছে সেই শব্দগুলা বা কিওয়ার্ড যেগুলো রয়েছে, মেইন ওয়ার্ড যেগুলো রয়েছে, পাঠের মূল শব্দ যেগুলো রয়েছে সেগুলো আমরা খুঁজে বের করি। তো এগুলো আমরা পড়েছি যে প্রি রিডিং এর সময় আমরা এগুলো কার্যকলাপ করে থাকি। তো সেটি হবে প্রি রিডিং। তারপরে অপরিচিত অবিধানিক উপাদানগুলির অর্থ এবং ব্যবহার অনুমান করা। আমরা জানি যে আমরা প্রি রিডিং করার সময় আমরা যেগুলো কঠিন শব্দ থাকে সেগুলার আমরা অর্থ উদ্ধার করি এবং আমরা অনুমান করি। অনেক সময় আমরা দেখি যে কোনো একটি শব্দের আবিধানিক অর্থ একটি এবং এখানে ব্যবহার হিসাবে আরেকটি অর্থ দিচ্ছে। তো সেই অর্থটি আমরা খুঁজে বের করি, ব্যবহার অনুমান করি, সেই শব্দটির কিভাবে ব্যবহার হয়েছে, এখানে এই লাইনের মধ্যে এসে নতুন আরেকভাবে সে অর্থ দিচ্ছে, সেটাও আমরা জানার চেষ্টা করি। তো সেটা হলো প্রি রিডিং এর একটি বৈশিষ্ট্য। তো এই জন্য আমরা বলতে পারি এই অপশনটি সঠিক, এই অপশনটি সঠিক এবং এই অপশনটি সঠিক। সুতরাং এখানে একটি অপশন বেঁচে থাকলো, যেটি হলো প্রতিটি শব্দের বানান অবগত করা। আমরা যে একটি পাঠ পড়ার আগে প্রতিটি শব্দের যে বানান অবগত করব, বানান জানবো, সেটি তো আমাদের কোনো প্রয়োজন নেই। তো সেই অপশনটি আমাদের এখানে
ভুল হবে, কারণ আমাদের এখানে বলা হয়েছে নয়। ঠিক আছে, তো এই অপশনটি ভুল হবে। তারপরে ভাষা বিকাশের জ্ঞানাত্মক তত্ত্বটি সমর্থন করে যে ভাষা সেটি হলো যেখানে সমাজের সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে শেখা, বলার আগে শিশুর ধারণা সম্পর্কিত উপলব্ধির উপর নির্ভরশীলতা, একজন ব্যক্তির সহজাত দক্ষতা, পুরস্কার এবং শাস্তির মাধ্যমে শেখা। আচ্ছা, ভাষার বিকাশে, ভাষার যে বিকাশ হয়, একটি শিশুর ভাষার যে বিকাশ হয়, ভাষা অর্জন করে যে, সেখানে জ্ঞানাত্মক তত্ত্বটি সমর্থন করে, অর্থাৎ কগনিটিভ যে থিওরি রয়েছে সেই থিওরিটি সমর্থন করে, কি সমর্থন করে, যে ভাষাটি হলো, ভাষাটি কিভাবে হলো। তো সেই অর্থাৎ সংক্ষেপে বলা যেতে পারে যে কগনিটিভ যে থিওরি রয়েছে ভাষার ক্ষেত্রে, সেই থিওরিটি আসলে কি বলে সেই কথাই বলা হয়েছে। তো আমরা অপশন পড়লে উত্তর করতে পারবো। তো প্রথম অপশন হলো সমাজের সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে শেখা। আমরা জানি যে বাইগোটস্কি বলেছিলেন যে একটি শিশু যখন সমাজের বিভিন্ন মানুষের সাথে বার্তার আদান প্রদান করবে তখন সে সহজে ভাষা শিখতে পারবে। তো সেই কথাটি বাইগোটস্কি বলেছিলেন, কিন্তু জ্ঞানাত্মক তত্ত্ব যেটি, থিওরি যেটি, সেই থিওরিটি কিন্তু জিন পিয়াজেট দিয়েছিলেন, সুতরাং তার কথা এটি নয়। সুতরাং এই অপশনটি আমরা কেটে দিতে পারি। তারপরে বলার আগে শিশুর ধারণা সম্পর্কিত উপলব্ধির উপর নির্ভরশীলতা, এই অপশনটি এখানে শুদ্ধ হবে। কেন শুদ্ধ হবে আমি বলছি। একজন ব্যক্তির সহজাত দক্ষতা, এই অপশনটি শুদ্ধ হবে না, কারণ আমরা জানি নম চমস্কি বলেন যে একটি শিশু ভাষা শেখার সহজাত দক্ষতা জন্মগতভাবেই পেয়ে থাকে, অর্থাৎ জন্মগতভাবেই কেবল মানব সন্তানেরা এই অধিকার পেয়ে থাকে যে তারা ভাষা শিখতে পারবে, এই কথা নম চমস্কি বলেন। সুতরাং এই অপশনটি ভুল হবে। তারপরে পুরস্কার এবং শাস্তির মাধ্যমে শেখা, এই লাইনটি বলেছিলেন বিএফ স্কিনার। তিনি বলেন যে একটি শিশু ভাষা অর্জন করে পুরস্কার এবং শাস্তির মাধ্যমে। যেমন মনে করো একটি শিশু কোনো একটি শব্দ বললো বা কোনো একটি বাক্য বললো এবং সেই বাক্যটি শুদ্ধ হলো, তখন তার মা বা বাবা কেউ বললেন যে সাবাস, খুব ভালো হয়েছে, শুদ্ধ হয়েছে। তো এই কথাটি শোনার পর শিশু আরো উৎসাহিত হলো, অর্থাৎ সে পুরস্কার পেয়ে গেল এবং নতুন নতুন আরো কিছু সেন্টেন্স বলার জন্য সে চেষ্টা করবে। তো সেইভাবে সে একটি ভাষা অর্জন করে ফেলবে। এবং শাস্তির মাধ্যমে কি হবে, যেমন মনে করো একটি শব্দ শিশু বলল বা একটি বাক্য বলল, তখন ভুল হয়ে গেল, তো মা বা বাবা বললেন যে এই শব্দটি এইভাবে নয়, এই বাক্যটি এইভাবে নয়, তার মানে এটি একটি শিশুর জন্য শাস্তি হয়ে গেল। তো সে বুঝলো যে এটি সঠিক নয়, সে নতুন করে আবার নতুন নতুন সেন্টেন্স বানানোর জন্য ট্রাই করবে এবং ভুলটি সংশোধন করার জন্য চেষ্টা করবে। তো এই জন্যই বলা হয় যে শাস্তি এবং পুরস্কারের মাধ্যমে শিশুরা ভাষা অর্জন করতে পারে। এটা কে বলেছেন, বিএফ স্কিনার। সুতরাং এই অপশনটি শুদ্ধ হবে না। তো এই অপশনটি শুদ্ধ হবে, বলার আগে শিশুর ধারণা সম্পর্কিত উপলব্ধির উপর নির্ভরশীলতা করা, অর্থাৎ একটি শিশু কি বলবে সেই জিনিসটা তার মাথার মধ্যে আগে সে উপলব্ধি করে নেয়, সে ধারণা আগে বানিয়ে নেয়, তারপরে সে একটি কথা বলে। যেমন মনে করো খেলাধুলার বিষয় বলতে চাইছি, তো খেলাধুলা সম্পর্কিত যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তার মাথার মধ্যে প্রথমে আনবে, অর্থাৎ ধারণা তৈরি করবে, তারপরে সে খেলাধুলা সম্পর্কে বলবে। এবং এই থিওরিটি হলো কগনিটিভ থিওরি, জ্ঞানাত্মক তত্ত্ব। তো এই তত্ত্বটি দিয়েছিলেন জিন পিয়াজেট এবং এই তত্ত্বটি সমর্থন করে এই লাইনটি। ঠিক আছে, তো এখানে এই অপশনটি শুদ্ধ হবে। তারপরে চিত্রগুলি সম্পর্কে নিচের কোনটি অসত্য, অর্থাৎ বইতে বিভিন্ন ধরনের চিত্র থাকে, সেই চিত্রগুলি সম্পর্কে কোনটি অসত্য, এখানে কোন লাইনটি বা কোন স্টেটমেন্টটি অসত্য সেই জিনিসটাই আমাদের প্রশ্ন করা হয়েছে। তো বইয়ের ছবিগুলি এবং তার চিত্র দ্বারা ব্যাখ্যা, অর্থাৎ বইয়ে যে ছবি থাকে সেই ছবি দিয়ে যে ব্যাখ্যা করা হয় সেগুলোর উদ্দেশ্য কি বা সেগুলোর কার্যকলাপ কি, সেগুলোর কার্য কি, সেই জিনিস সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এবং স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে কোন স্টেটমেন্টটি সঠিক। তো আমরা পড়লেই উত্তর দিতে পারবো। তো দেখো, তাদের এই ধরনের চিত্র অঙ্কনের সুযোগ প্রদান করে, অর্থাৎ বইতে যে ছবি থাকে, বিভিন্ন ধরনের চিত্র থাকে, সেইগুলোর কি উদ্দেশ্য হলো শিশুদেরকে অঙ্কন করতে উৎসাহ করা? না, এটা কখনো হতে পারে না। পরিচিত এবং স্মরণীয় বিষয়ে ভাষার উপস্থাপনায় সাহায্য করে, আমরা এটাকে সঠিক বলতে পারি, কারণ বিভিন্ন সময় শিশুদের বইতে দেখবেন চিত্র আছে, ছবি আছে, সেইগুলোর দ্বারা শিশুদেরকে এই যে পাঠের বিভিন্ন কথার সাথে, বিভিন্ন লেখনির সাথে তাদেরকে সম্পর্ক করার জন্য সেই ছবিগুলা ব্যবহার করা হয়। সুতরাং এই অপশনটি এখানে শুদ্ধ হবে। এখানে অসত্য বলেছে, সুতরাং এই অপশনটি হবে না। ঠিক আছে, তো বিষয়কে সমর্থন করে, যে বিষয় সম্পর্কে, যেমন মনে করো উদ্ভিদ সম্পর্কে পড়াচ্ছ, তো উদ্ভিদের যদি চিত্র থাকে, পশু পাখি পড়াচ্ছ, পশু পাখির যদি চিত্র থাকে, ছবি থাকে, তাহলে কি হবে, বিষয়কে সমর্থন করবে, অর্থাৎ উদ্ভিদ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারকে সমর্থন করবে সেই ছবিগুলো, এটাও সঠিক। তারপরে শিশুদের আগ্রহ বজায় রাখে, এটা আমরা জানি যে এটি একটি প্রধান উদ্দেশ্য হলো চিত্র দেওয়া, অর্থাৎ প্রাথমিক লেভেলের বইগুলোতে চিত্র দেওয়ার একটি প্রধান উদ্দেশ্যই হলো শিশুদের আগ্রহ বজায় রাখা। ঠিক আছে, এবং বিষয় সম্পর্কে অবগত করানো এবং বিষয় সম্পর্কে লিঙ্ক করানো, এইগুলা হলো মেইন উদ্দেশ্য। ঠিক আছে, তো শিশুদের আগ্রহ বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের চিত্র থাকে। দেখবেন যে প্রাইমারি লেভেল বলতে একেবারে যে প্রাইমারি যেগুলো রয়েছে ক্লাস 1, 2 বা এর নিচের লেভেলের যেগুলা ক্লাস রয়েছে, সেখানে দেখবে চিত্রগুলা যেগুলা আঁকানো হয় সেগুলা রঙিন বিরঙ্গিন আঁকানো হয়। কেন আঁকানো হয়? কারণটি হলো শিশুদের আগ্রহ বজায় রাখার জন্য। এজন্যই তো বিভিন্ন ধরনের বিভিন্ন রং বিরঙের চিত্রগুলো আঁকা থাকে সেই বইগুলাতে।
কারণ শিশুদের আগ্রহ বোঝায় তাকে সেই চিত্রগুলার মাধ্যমে। ঠিক আছে, তো এইগুলা হলো উদ্দেশ্য, কিন্তু এটি হলো উদ্দেশ্য নয়। তাদের এই ধরনের চিত্রের অঙ্কনের সুযোগ প্রদান করে, কারণ চিত্র অঙ্কনের সুযোগ প্রদান করবে, বইতে কিছু চিত্র থাকলো, সেখান থেকে যে তার চিত্র অঙ্কনের যে উৎসাহ বেড়ে যাবে, সেটা তো এটার উদ্দেশ্য নয়। কারণ চিত্র অঙ্কনের আলাদা বই রয়েছে, সেখানে গিয়ে সে চিত্র অঙ্কন করতে পারবে, কিন্তু একটি পাঠের মধ্যে যেগুলো চিত্র রয়েছে, ফটো রয়েছে, সেগুলোর উদ্দেশ্য এটা নয় যে শিশুদেরকে চিত্র অঙ্কন করার জন্য উৎসাহিত প্রদান করবে বা সুযোগ প্রদান করবে, এটি কোনো উদ্দেশ্য নয়। ঠিক আছে, তো এই অপশনটি এখানে শুদ্ধ হবে। তারপরে প্রশ্নটি হলো, অল্প বয়সী শিক্ষার্থীদের সাথে সম্পর্কিত নিচের কোনটি বিবৃতি সত্য? আচ্ছা, এখানে সত্য বলা হয়েছে, খুব ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণাগুলি আংশিকভাবে উপলব্ধি করতে পারে। আচ্ছা, এই অপশনটি কিছুক্ষণের জন্য মেনে নিলাম। খুব ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণার দ্বারা উৎসাহিত হয়, আমরা এটা বলতে পারি না। কারণটি হলো, আমরা জানি যে শিশুরা, আচ্ছা, মূর্ত এবং বিমূর্ত মানে কি? মূর্ত হলো যেগুলা দেখতে পারি, টাচ করতে পারি, এবং বিমূর্ত কি? যেগুলো আমরা টাচ করতে পারি না, ধরতে পারি না, সেগুলাকে বিমূর্ত বলা হয়। তো খুব ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণার দ্বারা উৎসাহিত হয়। তখন মনে করো তুমি আমরা যেগুলা বিমূর্ত কনসেপ্ট, যেমন মনে করো সায়েন্সের কনসেপ্ট রয়েছে, ম্যাথমেটিক্স এর কনসেপ্ট রয়েছে, যেগুলা বিমূর্ত রয়েছে, সেই ধারণাগুলা কি শিশুরা ভালো পায়? না, কখনোই পায় না। সুতরাং এই অপশনটি হতেই পারে না। খুব ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণাগুলি উপলব্ধি করতে পারে, এটি তো প্রায় এই অপশনের মতোই হয়ে গেল। কারণ তারা উপলব্ধি কিভাবে পারবে? তারা, আমরা জানি যে তারা মূর্ত জিনিসগুলা বুঝে, যেমন এখানে পেন আছে, তো পেনগুলা যদি তাদেরকে দেখিয়ে বলো যে এটি হলো পেন, তখন তারা বুঝতে পারবে। কিন্তু যদি কিছুই না দেখে বলো যে পেন হলো এমন একটি জিনিস যে জিনিস দিয়ে লেখা যায়, তাহলে তারা কি বুঝবে? সেটা হলো বিমূর্ত, তুমি দেখাচ্ছই না, তো সেটা হলো বিমূর্ত ধারণা। তো বিমূর্ত ধারণা নয়, বা আমরা অঙ্ক করতে এক্স ধরি, তারপরে এইভাবে অঙ্ক করে যাই, তো সেই বিমূর্ত ধারণাগুলো তারা বুঝতে পারবে না, তারা মূর্ত ধারণাগুলো বুঝবে। তো এখানে বলা হচ্ছে ঠিক উল্টা, খুব ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণাগুলি উপলব্ধ করতে পারে, আসলে তো তারা পারে না, সুতরাং এই অপশনটি হবে না। তারপরে, খুব ছোট শিক্ষার্থীরা বিমূর্ত ধারণাগুলি উপলব্ধি করতে অসুবিধা হয়, এই অপশনটি শুদ্ধ হবে। কারণ তাদের বিমূর্ত ধারণাগুলি বুঝতে অসুবিধা হয়, কারণ তারা বুঝবেই না, তারা জিনিস সম্পর্কে জানেই না, তো শুনছেই না কখনো, তো সেই জিনিস সম্পর্কে তারা কিভাবে শিখবে? তো তাদের অসুবিধা হয়, এই অপশনটি এখানে শুদ্ধ হবে। এখানে বলা হচ্ছে আংশিকভাবে উপলব্ধি করতে পারে, আসলে আংশিকভাবেই তারা করতে পারে না, কারণ ছোট শিশুরা যদি আংশিকভাবে বিমূর্ত ধারণাগুলি করতে পারে, তাহলে আরেকটু করতেই তো পারতো, তার মানে তারা পারেই না। ঠিক আছে, তাদের অসুবিধা হয়, এই অপশনটি শুদ্ধ হবে। তারপরে প্রশ্নটি হলো, প্রথম শ্রেণীর একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের দেওয়ালে তাদের ইচ্ছা মতো হিজিবিজি কাটতে, আঁকতে এবং লিখতে বললেন, তিনি এখানে কি উৎসাহিত করছেন? একজন প্রথম শ্রেণীর একজন শিক্ষিকা যে ব্ল্যাকবোর্ডের মধ্যে যা কিছু আঁকার জন্য বলছেন, বা দেওয়ালের মধ্যে যে কোনো জিনিস আঁকার জন্য বলছেন, এই জিনিস করার মাধ্যমে তিনি কি উৎসাহিত করতে চাইছেন? লেখনের দক্ষতা বিকাশে, বর্ণমালার অক্ষরগুলি লেখার উদ্যোগে, উদ্ভুত সাক্ষরতা বিকাশে, আনন্দ ও কৌতুকে? আচ্ছা, এটা তো কখনোই হতে পারে না। শিশুদের আনন্দ দেওয়ার জন্য বোর্ডে বিভিন্ন জিনিস লেখার জন্য বলছেন, যে তোমরা তোমাদের যা ইচ্ছা তা লিখতে পারো। কেউ ছবি আঁকছে, কেউ অক্ষর লিখছে, বিভিন্ন ধরনের লেখা হচ্ছে, তো এটা আনন্দ এবং কৌতুকের জন্য কখনোই হতে পারে না। তো এই অপশনটি আমরা কেটে দিতে পারি। তারপরে, বর্ণমালার অক্ষরগুলি লেখার উদ্যোগে, এখানে যেহেতু বলা হয়েছে হিজিবিজি কাটতে, অর্থাৎ যে কোনো জিনিস লিখতে পারবে। হিজিবিজি আমরা বলি না যে যেগুলা মনে হয় আসে এগুলা লেখো, ওইভাবে হিজিবিজি। তো হিজিবিজি কাটতে এমনিতে যে কোনো জিনিস সে লিখবে, তো যে কোনো জিনিস লেখার ক্ষেত্রে বর্ণমালা কিভাবে আসবে? ঠিক আছে, তো এই অপশনটি এখানে রং হবে। তারপরে, লেখন দক্ষতার বিকাশে, আমরা জানি যে এখানে লেখন দক্ষতার বিকাশের জন্য এই জিনিসটা করা হচ্ছে, কারণ তার হাতটি সোজা করার জন্য এই জিনিসটা আমরা দিয়ে থাকি। তো বিভিন্ন সময় আমরা বড় বড় অক্ষর লেখার জন্য, বিভিন্ন চিত্র অঙ্কন করার জন্য আমরা কি জন্য দিয়ে থাকি? এটির উদ্দেশ্যই হলো তার হাত যাতে ঠিক হয়। ঠিক আছে, তো এটি এখানে সঠিক হবে। কিন্তু তার থেকে আরো ভালো অপশন আমাদের কাছে আছে, উদ্ভূত সাক্ষরতা বিকাশে, অর্থাৎ এটাকে বলা হয় ইমার্জেন্ট লিটারেসি। এই অপশনটি এই কনসেপ্ট থেকে বারবার প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো এটা মনে রাখার আমাদের অত্যন্ত প্রয়োজন। ইমার্জেন্ট লিটারেসি, অর্থাৎ ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট সলিউশন, ইমার্জেন্ট কারিকুলাম, আরো 3টি কনসেপ্ট রয়েছে এইগুলো সম্পর্কে। তো এইগুলো সম্পর্কেও আমি আলোচনা করব অন্য একটি ভিডিওতে ডিটেইলস ভাবে। এখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, ইমার্জেন্ট লিটারেসি হলো একটি শিশু স্কুলে আসার আগে যে শিক্ষা সংক্রান্ত যেগুলো কার্যকলাপ করে থাকে, সেইগুলাকেই বলতে পারি আমরা ইমার্জেন্ট লিটারেসি। যেমন মনে করো, একটি শিশু এখনো স্কুলে আসেনি, 2 বছর বা 3 বছর তার বয়স, সে কিন্তু বইয়ের পাতা উল্টাচ্ছে, বা কলম নিয়ে খেলাধুলা করছে, বা এইভাবে আঁকাআঁকি করছে, তো এইগুলোই হলো ইমার্জেন্ট লিটারেসি। ঠিক আছে, তারপরে ইমার্জেন্ট সলিউশন। তো ইমার্জেন্ট সলিউশন মানে, যেমন মনে করো, ছোট ছোট ডাব্বা দিয়ে একটি শিশু গড় বানাতে চাইলো, এবং গড় বানানোর পর, কিছুটা গড় বানানোর পর ব্যাংকে পড়লো। তো ব্যাংকে পড়ার পর সে চিন্তা করলো যে কেন ব্যাংকে পড়লো, সে দেখলো যে ছোট যেটি ডাব্বা রয়েছে, সেই ডাব্বাটি তলে দিয়েছে
এবং বড়টি উপরে দিয়ে দিয়েছিল, সেজন্য সেই জিনিসটা পড়ে গেল। তো সে কি করলো, বড়টি আবার নিচে দিল এবং তার তার উপরে তার ছোটটি, তার উপরে তার ছোটটি, এইভাবে দিল। তখন দেখলো যে সেটি আর পড়ছে না। সেই জিনিসটার কথা বলেছে যে ইমার্জেন্ট সলিউশন, অর্থাৎ ছোট ছোট জিনিস সম্পর্কে যেগুলো সমাধান রয়েছে সেই সমাধানগুলো সে শিখতেছে, এখন আবার শিখেনি, সে শিখতেছে, সেই জিনিসটাকে বলা হয় ইমার্জেন্ট সলিউশন। বা মনে করো একটি বইয়ের পাতা মলিন ভাবে হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেইটা সমাধান করছে। সে প্রথমে দেখলো একভাবে সমাধান করলো, তারপরে আরেকভাবে সমাধান করলো, তারপরে অন্য একটি পদ্ধতি বের করলো, সেটা সমাধান করে দিল। তো সেই জিনিসটাকেই বলা হচ্ছে যে ইমার্জেন্ট সলিউশন। আরেকটা হলো ইমার্জেন্ট কারিকুলাম। তো আমরা জানি যে আমাদের নর্মালি কারিকুলাম মানে কি, যেমন শিক্ষার্থীদের জন্য কারিকুলাম বলতে স্কুলে আসার পর থেকে নিয়ে স্কুল ছুটি হওয়ার আগ পর্যন্ত যেগুলা কার্যকলাপ হয়ে থাকে সবগুলা কারিকুলামের ভিতরেই আসে। খেলাধুলা হোক বা পড়াশোনা হোক বা অ্যাসেম্বলি হোক বা খাওয়া দাওয়া হোক, যে কোনো জিনিস সবগুলাই কিন্তু কারিকুলামের ভিতরেই আসে। তো শিশুর জন্য, যে শিশু এখনো স্কুলে আসেনি, স্কুলে ভর্তিই হয়নি, তার জন্য কি কারিকুলাম থাকবে? তো তার জন্য যে ছোট ছোট যেগুলা তার এই যে লেখার বা পড়ার যেগুলো প্র্যাকটিস রয়েছে, ছোট ছোট যেগুলো প্র্যাকটিস রয়েছে, সে নিজের থেকে কারিকুলাম বানিয়ে দিয়েছে। বা মনে করো সে জানতে চাইছে কলম সম্পর্কে, সে লিখতে চাইছে, সে পড়তে চাইছে, তখন কিন্তু তুমি মনে করো সে পড়তে চাইছে, তো তুমি বলতে পারো না যে সে তুমি লিখো, এটা বলতে পারো না। তার ক্ষেত্রে তাকে সাহায্য করতে হবে, অর্থাৎ তার কারিকুলাম অনুযায়ী তুমি চলতে হবে। সেই যে কারিকুলাম যেটা রয়েছে সেটাকেই বলা হয় ইমার্জেন্ট কারিকুলাম। ঠিক আছে, তো এখানে এই অপশনটি শুদ্ধ হবে। তারপরে একজন শিক্ষক ভাষা শেখানে কয়েকটি দৃষ্টিকোণ খুঁজে পেয়েছেন। উদাহরণ, বৈজ্ঞানিক ধারণা ভিত্তিক পাঠের উপলব্ধিমূলক পঠন। তিনি সেই ছাত্রদের বেছে নেওয়া সিদ্ধান্ত নিলেন যাদের এই দৃষ্টিকোণ থেকে এটি খুঁজতে অসুবিধা হয়। তিনি তাদের জন্য পৃথক অধিবেশনের আয়োজন করলেন যা এই ধরনের পাঠের উপলব্ধির সহায়ক হবে। এই অভ্যাসটিকে কি বলা হয়? চিন্তন দক্ষতা, সংশোধনমূলক শিক্ষা, প্রতিক্রিয়া শিক্ষণ, উচ্চতার ক্রম দক্ষতা। আচ্ছা, এখানে অনেকটি লম্বা প্রশ্ন দিয়ে দিয়েছে, এটি বুঝলে একেবারে সহজ হয়ে যাবে। একজন শিক্ষক ভাষা শিক্ষণের ক্ষেত্রে একটি দৃষ্টিকোণ খুঁজে পেয়েছেন, যেটি হলো বৈজ্ঞানিক একটি পদ্ধতি, যেখানে কি হবে, পাঠের উপলব্ধিমূলক পঠন, একটি পাঠ কিভাবে বুঝতে হবে সেই জিনিস সম্পর্কে, অর্থাৎ পাঠ পড়ানোর জন্য বা পাঠ শেখার জন্য একটি ভালো পদ্ধতি পেয়েছেন একজন শিক্ষিকা, সেই কথাই বলা হয়েছে। তো তিনি সেই ছাত্রদের বেছে নেওয়ার জন্য চিন্তা করলেন, যেই ছাত্ররা এই দৃষ্টিকোণ সম্পর্কে বুঝতে একটু অসুবিধা হয়, যে পদ্ধতি তিনি পেয়েছেন সেই পদ্ধতিটি বুঝতে একটু অসুবিধা হয়, তো তিনি তাদের জন্য পৃথক অধিবেশন আয়োজন করলেন। তিনি আলাদা করে একটি সেশন আয়োজন করলেন, যেখানে এই যে শিশুরা যে পাঠটি বুঝে না সেই পাঠটি বুঝতে সুবিধা হবে। এই অভ্যাসটিকে কি বলা হয়? আমরা জানি যে একটু আগে বলেছিলাম যে আমরা ডায়াগনস্টিক টেস্ট করে থাকি, শিশুদের কোথায় কোন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা জানি, এবং তারপর শিশুর নিড অনুসারে, শিশুর প্রয়োজন অনুসারে আমরা সেই অনুযায়ী তাকে আমরা শিক্ষা দিয়ে থাকি, সেটা হলো রিমিডিয়াল টিচিং। তো সেই কথাই বলা হয়েছে যে সংশোধনমূলক শিক্ষা, রিমিডিয়াল টিচিং। ঠিক আছে, তো প্রথমে শিশুর যে সমস্যা যেগুলো রয়েছে সেগুলা অলরেডি তিনি শনাক্ত করে নিয়েছেন। তিনি জানেন যে তার সেই ছাত্রগুলা যেগুলা এই সম্পর্কে, এই যে বৈজ্ঞানিক পদ্ধতি তিনি যেটি বের করেছেন সেটি সম্পর্কে তারা জানে না, অলরেডি তিনি ডায়াগনস্টিক টেস্ট করে নিয়েছেন। এখন তিনি কি দিচ্ছেন? শুধু রিমিডিয়াল টিচিং দিচ্ছেন। ঠিক আছে, তারপরের প্রশ্নটি হলো, একটি দোকানে কিছু কেনার জন্য ছাত্ররা কার্যকারী সূচক ব্যবহার করতে পারে কিনা তা মূল্যায়নের ক্ষেত্রে ছাত্রদের যথোপযুক্ত হবে। অর্থাৎ একটি দোকানে যাওয়ার পর শিশুরা যে সূচক, দোকানে যেগুলো সূচক ব্যবহার করা হয়, যেগুলো মাপার জন্য বা অন্য অন্য জিনিস ব্যবহার করার জন্য যেগুলো সূচক ব্যবহার করা হয়, সেই সূচকগুলা তারা চিনতে পারে কিনা, ব্যবহার করতে পারে কিনা, সেই জিনিস মূল্যায়ন করার জন্য, সেই জিনিস চেক করার জন্য ছাত্রছাত্রীদের জন্য যথোপযুক্ত, তাদের জন্য একেবারে উপযুক্ত কি জিনিস হতে পারে? তো আমাদের এখানে অপশন দেওয়া হয়েছে দোকানদারের এবং গ্রাহকের মধ্যকার একটি ছোট গল্প পড়া। আমরা জানি যে ছোট একটি পাঠ যদি পড়ে নিই, যেখানে এই যে দোকানদার এবং গ্রাহকের মধ্যে বার্তালাপ হচ্ছে, সেগুলা যদি আমরা শিশুদেরকে পড়াতে দিই, তাহলে সেখান থেকে তারা ভালো করে কোনো কিছু শিখতে পারবে না। তো সেই অপশনটি আমাদের জন্য ততটুকু ভালো নয়, কিন্তু যদি অপশন না থাকে তাহলে সেই অপশনটি আমাদেরকে দিতে হবে। তারপরে দোকানদার এবং গ্রাহকের মধ্যে একটি দৃশ্য আঁকা। তো এটির মাধ্যমে কিভাবে আমরা জানবো যে সূচক ব্যবহার করতে পারে কিনা? এটা তো আমরা অটোমেটিক কেটে দিতে পারি। তারপরে দোকানদার এবং গ্রাহকের মধ্যেকার ছোট ছোট সংলাপগুলি লেখা। খাদ্য সম্পর্কে তাদের পছন্দ অপছন্দগুলি, এখানে কি হবে? খাদ্য সম্পর্কে এখানে বলা হচ্ছে যে সূচক ব্যবহার করতে পারে কিনা সেগুলো আমরা চেক করবো, এখানে খাদ্য কোথায় থেকে আসলো? তো এখানে এই অপশনটি রং হবে। দোকানদার এবং গ্রাহকের মধ্যকার ছোট ছোট সংলাপগুলি লেখা, এইগুলোই শুদ্ধ হবে। যে দোকানদার এবং তার গ্রাহকের মধ্যে যে ছোট ছোট কথা হয়ে থাকে, 1 কেজি এই জিনিস দাও, দুটি ওই জিনিস দাও,
তো এইভাবে বিভিন্ন জিনিস বলতে পারে, বা দোকানদার বলতেছে এটি কত টাকা, গ্রাহক বলতেছে এটি কত টাকা, দোকানদার বলতেছে কত, 10 টাকা 20 টাকা, এইভাবে বলতেছে। তো এইগুলা যদি লেখে তাহলে এই অপশন, এখানে যেগুলো অপশন দেওয়া হয়েছে এই সবগুলো অপশন থেকে এই লেখাটা হবে সব থেকে ভালো। কিন্তু এর থেকেও আরো ভালো অপশন ছিল, যেমন মনে করো অভিনয় করা, ক্লাসের মধ্যে একজন গ্রাহক একজন শিশুকে গ্রাহক বানিয়ে দেওয়া এবং একজন শিশুকে দোকানদার বানিয়ে দেওয়া। তো সেখানে যদি বার্তালাপ করা হতো, অভিনয় করানো হতো, তাহলে সেখানে আরো ভালো জিনিস হতো এবং আরো ভালো করে তাদেরকে পরীক্ষা করা যেত, মূল্যায়ন করা যেত। কিন্তু সেখানে সেই অপশনগুলি নেই। তো সুতরাং এই অপশনকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে এই অপশনটি শুদ্ধ হবে। তারপরে তোমার ক্লাসে ছাত্রদের প্রতিক্রিয়াজনিত সুবিধা প্রদান করতে একজন শিক্ষক হিসাবে তুমি কি পদক্ষেপ নিতে চাও? অর্থাৎ তোমার ক্লাসে ছাত্রদের যে রিপ্লাই জনিত সুবিধা প্রদান করতে তুমি চাও, তো রিপ্লাই দিতে পারে বা রিপ্লাই করতে পারে এমন ধরনের সুবিধা তুমি প্রদান করতে চাইছো, তো শিক্ষক হিসেবে তুমি কোন পদক্ষেপ নিতে পারো? তো অপশন হলো অধিক প্রশ্ন জিজ্ঞাসা করা, ছাত্রদের উৎসাহিত করা। অধিক প্রশ্ন জিজ্ঞাসা করায় ছাত্রদের উৎসাহিত করা, এটি তো ভালো জিনিস। ঠিক আছে। যৌথ এবং দলগত কার্যের পরিকল্পনা এবং ছাত্রদের থেকে মতামত জানতে চাওয়া, এটিও ভালো জিনিস। এটি অপশন শুদ্ধ, এটি অপশন শুদ্ধ। আচ্ছা, ও এখানে আরো অপশন রয়েছে। আচ্ছা ঠিক আছে, এই ধরনেরও প্রশ্ন আসে, তো যারা জানেন না আমি সমাধান করলেই বুঝতে পারবে। তো তারপরের অপশনটি হলো তাদের পাঠটি জুড়ে পড়তে বলা এবং প্রত্যেকের স্বতন্ত্র প্রক্রিয়া জ্ঞাপন যাতে ব্যক্তিগত পঠনের একটি ভূমিকা থাকে। তারপরে প্রতিক্রিয়ার জন্য পারস্পরিক সংলাপ, পঠন এবং একে অপরকে প্রশ্ন করা। তো এখানে এই অপশনটি শুদ্ধ হবে, এটি শুদ্ধ হবে, এটি শুদ্ধ হবে। কারণটি হলো এখানে আমরা জানি যে প্রশ্নতেই বলা হয়েছে প্রতিক্রিয়াজনিত সুবিধা প্রদান করতে পারে, অর্থাৎ রিপ্লাই দিতে পারে এমন ধরনের একটি সুবিধা আমাদেরকে দিতে হবে, এমন ধরনের একটি পরিবেশ দিতে হবে। তো কোন অপশনের মধ্যে সেটি রয়েছে সেটি আমাদেরকে দেখতে হবে। দেখো, অধিক প্রশ্ন জিজ্ঞাসা করা, ছাত্রদের উৎসাহিত করা, যখন শিশুদেরকে উৎসাহিত করবে যে প্রশ্ন করো, বিভিন্ন ধরনের তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে তাহলে জিজ্ঞাসা করো, তখন কি হবে, তারা রিপ্লাই জনিত সুবিধা পাবে। ঠিক আছে। তারপরে যৌথ এবং দলগত কার্যের পরিকল্পনা, এখানে আর পড়তে হবে না। যৌথ এবং দলগত যখন কার্য করবে তখন অটোমেটিক তারা রিপ্লাই দিতে থাকবে, একজন বলবে আরেকজন রিপ্লাই দিবে, এইভাবে তো রিপ্লাই হতেই থাকবে, রিপ্লাই জনিত সুবিধা তারা সেখানে পেয়ে যাবে। সুতরাং সেই অপশনটি এখানে শুদ্ধ হবে। এবং প্রতিক্রিয়ার জন্য পারস্পরিক সংলাপ, পঠন এবং একে অপরকে প্রশ্ন করা, এখানে দেখো একে অপরকে যেহেতু বলা হয়েছে অর্থাৎ রিপ্লাই হবে, রিপ্লাই জনিত সুবিধা এখানে প্রদান করা হয়ে গিয়েছে। কিন্তু এখানে তাদের পাঠটি জুড়ে পড়তে বলা এবং প্রত্যেকের স্বতন্ত্র প্রতিক্রিয়া জ্ঞাপন যাতে ব্যক্তিগত পঠনের একটি ভূমিকা থাকে। আচ্ছা, এখানে দেখো যেহেতু বলা হয়েছে আমাদেরকে রিপ্লাই করতে হবে, এখানে যদি তারা পাঠটি জুড়ে জুড়ে পড়তে থাকে তাহলে রিপ্লাই জনিত সুবিধা তো হবেই না, এবং প্রত্যেকে যদি স্বতন্ত্রভাবে থাকে, স্বাধীনভাবে যদি থাকে, একে অন্যের সাথে আলাপ আলোচনা করেই না, তাহলে তারা রিপ্লাই জনিত সুবিধা কোথায় পাবে? তারা পাবেই না। তো এখানে এই অপশনটি রং হবে। ঠিক আছে। আচ্ছা যাই হোক, ভিডিওটি শেষ হওয়ার পর অনেকরা ভিডিওটি দেখেন না, তো আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আজকে আমরা এই প্রিভিয়াস ইয়ারের এই প্রশ্নটি সমাধান করব এবং আগামীকাল থেকে আমরা কনসেপ্টের ক্লাসগুলা কন্ডাক্ট করার চেষ্টা করব। ঠিক আছে। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাতে যদি স্কোর করতে হয় তাহলে বিভিন্ন ধরনের প্রতিটা বছর বিভিন্ন ধরনের নতুন নতুন প্রশ্ন এসে যায় আমাদের সম্মুখে। তো আমাদের জন্য করণীয় কি? তো আমাদের জন্য করণীয় হলো এটা, যে প্রথমে আমাদের যে সিলেবাসে রয়েছে 10-15টি টপিক, বেশি হলে 15টি টপিক রয়েছে, সেই টপিক সম্পর্কে আমাদেরকে ভিডিও দেখতে হবে। প্রথমে সেই কনসেপ্ট গুলা ক্লিয়ার করতে হবে, অর্থাৎ 15টি যদি টপিক হয় তাহলে আমরা 15টি ভিডিও বানিয়ে দেবো। তো সেই টপিক গুলা দেখে নাও প্রথমে, এবং তারপরে আমরা প্রিভিয়াস ইয়ারের যতগুলি প্রশ্ন এসেছিল প্রতিটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আমরা সমাধান করার চেষ্টা করব। তো এইগুলো যদি সমাধান করে নাও, অর্থাৎ প্রথমে যদি কনসেপ্ট গুলার এই যে 15টি ভিডিও থাকবে সেইগুলোর ভিডিও দেখে নাও, এবং পরবর্তীতে প্রিভিয়াস ইয়ার গুলা সবগুলা যদি সমাধান করে নাও, তাহলে বাংলাতে অটোমেটিক স্কোর বেড়ে যাবে। এমনিতে এক্সট্রা ভিডিও গুলা দেখে লাভ নেই। একটি কনসেপ্ট আমি বারবার দেখছি বারবার দেখছি, এগুলা দেখে কোনো লাভ নেই। কারণ বাংলাতে যেগুলা টপিক রয়েছে একেবারে কম টপিক রয়েছে এবং একেবারে সহজ টপিক রয়েছে। তো এই সহজ টপিক গুলো আমি একেবারে সহজে আলোচনা করার চেষ্টা করব, এবং 10-15টি ভিডিওর মাধ্যমে আমি সমস্ত সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব, এবং পরবর্তী সময়ে এই প্রিভিয়াস ইয়ার গুলা শুধু আমরা প্র্যাকটিস করব। তো প্রিভিয়াস ইয়ার গুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের এখানে সবকিছু সমাধান হয়ে যাবে এবং আমরা ভালো একটি স্কোর করতে পারবো। ঠিক আছে। তো কাল থেকে আমরা কনসেপ্টের ক্লাসগুলা শুরু করে দেবো। ঠিক আছে। এবং আরেকটি কথা হলো, তোমাদের মধ্যে অনেকেই এইভাবে রয়েছেন যারা হিন্দি ভালো করে বুঝেন না, সুতরাং ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওগুলি দেখে বুঝতে পারেন না। তো যাই হোক, আমি চেষ্টা করব যে প্রত্যেকটি সাবজেক্টের যতগুলি পেডাগজি রয়েছে প্রত্যেকটি পেডাগজির কনসেপ্টগুলো আমি সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে। এবং আমাদের বিশেষ করে ফোকাস থাকবে যে বাংলাতে আমরা বাংলাগুলো আমরা সমাধান করবো, এবং বাকিগুলো শুধু পেডাগজিগুলো আমি সমাধান করার চেষ্টা করব। যাই হোক, এইগুলো আমি মধ্যে আমি বলে দিলাম, কারণ অনেকে ভিডিও দেখার পর শেষগুলা দেখে না, তো আমি ভাবলাম যে মিডিলেই বলে দিই। যাই হোক, যদি আমাদের এই ভিডিওটি সত্যিকারেই ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে
আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আবার আমাদের পড়ার মধ্যে এসে যাই। তো দেখো, এর পরবর্তী প্রশ্ন হলো, শিক্ষার্থীদের শব্দ তালিকা বিকাশে সহায়তা করতে একজন শিক্ষক ভাষা সংস্পৃক্ত উপাদানগুলি ব্যবহার করেন যাতে তা ছাত্রদের কাছে সহজতর হয় এবং যেটি বাস্তব উপাদান ভিত্তিক। এই উপাদানটি হলো, এই প্রশ্নটি বারবার এসেছে, তবে প্রশ্নটি চেঞ্জ হয়ে এসেছে। তো এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে অপশন কোনটি হবে। এখানে আনসার হবে সংবাদপত্র। তো এইভাবে প্রশ্ন এসেছে যে অনেকবার, যদি আমরা একটি স্কুলে গিয়ে একটি অথেন্টিক সোর্স হিসেবে একটি জিনিস ব্যবহার করতে চাই, তাহলে কোন জিনিস আমরা ব্যবহার করতে পারি? তো বিভিন্ন ধরনের অপশন ছিল, তো সেখানে সংবাদপত্র ছিল। তো এই অপশনটি সঠিক ছিল। আরেকটি প্রশ্ন এসেছিল যে আমরা যদি একটি ক্লাসরুমের মধ্যে টিএলএম হিসেবে একটা জিনিস ব্যবহার করতে চাই, তাহলে কোন জিনিসটি আমরা ব্যবহার করতে পারি? তো সেখানেও কিন্তু বিভিন্ন অপশন ছিল এবং তার মধ্যে সংবাদপত্র ছিল। তো সংবাদপত্রটি শুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তো এটা মনে রাখবে যে বিভিন্ন ধরনের বিভিন্ন রূপে সেই প্রশ্নটি আসে, কিন্তু উত্তর থাকে সংবাদপত্র। অর্থাৎ সংবাদপত্রের মাধ্যমে আমরা শিশুদেরকে শব্দের তালিকা বিকাশ করতে পারি। শব্দের তালিকা বিকাশে সহায়তা করে আমাদের এই নিউজ পেপার। ঠিক আছে, এবং টিএলএম হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে পারি এবং এটাকে একটি অথেন্টিক সোর্স হিসেবে ব্যবহার করতে পারি। তো বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, তো এটি মনে রাখবে। ঠিক আছে, তারপরে আচ্ছা, তারপরে গ্রামারের আরো কিছু কোশ্চেন রয়েছে, দু একটি কোশ্চেন রয়েছে। আমি দেখেছি যে লাস্ট ইয়ার বা এই ইয়ারে গ্রামারের দু একটি কোশ্চেন আসে। সুতরাং আমি যখন গ্রামারের ম্যারাথন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, তো সেই সময় আমি এই গ্রামারের এই প্রশ্নগুলো আমি ইনক্লুড করে দেবো। ঠিক আছে, তো আলাদাভাবে এখানে আলোচনা করছি না। আগে গত বছর যেগুলাতে আমি পিওয়াইকিউ আলোচনা করেছিলাম, সেগুলাতে আমি এই গ্রামারের প্রশ্নগুলো আলোচনা করতাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমি দুটি বা একটি গ্রামারের কনসেপ্ট রয়েছে, তো সেগুলো আমি একসাথে আমি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।